জাগ্রত দেবী বাটুল বুড়ি অকাতরে পূর্ণ করেন ভক্তদের মনস্কামনা। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে আছে দেবীর ভক্ত। বেলগাছ, কিন্তু তাতে কাঁটা নেই। কয়েক হাত দূরে অর্জুন গাছ, তার গায়ে লেখা বিভিন্ন নাম। ভক্তদের দাবি, প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এইসব নাম গাছের গায়ে লিখেছেন ঘনিষ্ঠরা। এইসব গাছের পিছনে রয়েছে দীর্ঘ অলৌকিক কাহিনী, যেসব কাহিনী সাক্ষ্য দেয় এখানকার এক মন্দিরের বহুবিধ ঘটনার। যেসব ঘটনা বলে যে এই মন্দিরে দেবী দিনের পর দিন ভক্তদের মনস্কামনা পূরণ করেন বা করে চলেছেন। এই দেবী হলেন জয় দুর্গা, স্থানীয় বাসিন্দাদের কাছে যিনি পরিচিত বাটুল বুড়ি নামে। তিনি স্বয়ম্ভু উঠেছেন মাটি ফুঁড়ে। কথিত আছে সেই সময় নাকি পাথরের দেবী বিগ্রহের কপালে ছিল সিঁদুর। স্থানীয় এক বাসিন্দাকে স্বপ্নে নিজের উপস্থিতির কথা জানিয়েছিলেন। সেই বাসিন্দাই খুঁজে পান দেবীকে। সেসব বহুকাল আগের কথা। তখন এলাকা ছিল জলমগ্ন। জাহাজে করে জলপথে যাতায়াত, বর্ধমান থেকে জাহাজে আসা, তারই তলায় চাপা ছিলেন দেবী। মন্দিরের সামনের এই গাছে আজও আছে জাহাজের চেনের দাগ। বিশ্বাস, এই গাছের নিচেই আছে সেই জাহাজ। আজ দেশ থেকে বিদেশ বিভিন্ন জায়গায় দেবী বাটুল বুড়ির ভক্ত ছড়িয়ে আছে। এই মন্দিরের আরও এক বিশেষত্ব আছে। ভক্তদের বিশ্বাস, এখানে দেবীর স্বপ্নে দেওয়া ঔষধে তাদের রোগ সারে। অলৌকিক কাহিনী এই মন্দিরের বিগ্রহের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কথিত আছে মন্দিরের পুরোহিত ছিলেন অন্ধ। পুজোর বেলপাতা তুলতে গেলে তার হাতে বেল কাঁটা ফুটে যায় নিয়মিত। তিনি রাগের চোটে দেবীর মাথায় সেই বেল কাঁটা চাপিয়ে দিয়েছিলেন। দেবী পুরোহিতকে নাকি স্বপ্নাদেশে বলেছিলেন মাথা থেকে কাঁটা তুলে নিতে, তাহলেই পরের দিন থেকে ওই বেলগাছে আর কাঁটা থাকবে না। যথারীতি তাই হয়েছিল। আজও এই মন্দির সংলগ্ন বেলগাছে একটিও কাঁটা নেই, অথচ বেলপাতা সবই আছে। ঘাটাল থেকে রাধানগর, সেখান থেকে কুঠিঘাট হয়ে চৌকা যাবার রাস্তার পাশে মশরপুরে দেবী বাটুল বুড়ির এই মন্দির। নাড়াজোল হয়েও বাংলা ঘাটের টোটো ধরে এই মন্দিরে আসা যায়। আবার ঘাটাল মেদিনীপুর সড়কে রাজনগর থেকে আসা যায় সানাঘাট রাধাবল্লভপুর চৌকা হয়ে। প্রতিদিন সকাল 10টা থেকে পুজো শুরু, চলে 1টা পর্যন্ত। বর্তমান পুরোহিত জানালেন এই মন্দিরের ইতিহাস ঐতিহ্য। যে বাটুল বুড়ি মায়ের কাছে এসেছিলেন, মানে কি মানত ছিল কিছু? না, আমাদের ছেলেটার শরীর খারাপ হয়েছিল তো, বাম ঘাট ছিল না, তার জন্য। কত দূর থেকে আসছিল? হয়ে সামনেই আসছে। আপনাদের গ্রামের নাম? শ্যামপুর। রেগুলার এখানে পুজো দিতে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে আসে। এই যে এটা আপনাদের বাটুল বুড়ি মন্দির, তো বাটুল বুড়ি মায়ের বাটুল বুড়ি মায়ের মন্দির। এই মন্দির কত বছরের প্রাচীন? এ মন্দির বহু যুগের মন্দির। হ্যাঁ, আমি বাবা কাকা জ্যাঠামশাদের মুখে শুনেছি তারও আগে 4 পুরুষ তারা গত হয়ে গেছে। তাহলে আজ থেকে কত দূর দিন হয়ে হবে। মানে আপনারা বংশ পরম্পরায় পুজো করে বংশ পরম্পরা আমরা পুজো করে আসছি। একটা কথিত আছে যে আপনাদেরই তাহলে পূর্বপুরুষদের কেউ এই রেগুলার যে বেলপাতা তুলতে যেতে হতো, তারপরেই ওই বেল গাছের কাঁটা সরে গেছিল। সেই বিষয়টা যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে আমাদের এই মায়ের জাগ্রত মা বহুদিনের, কিন্তু এর ইতিহাস হচ্ছে মা আমাদের কিন্তু ছিলেননি, বহু যুগের ছিলেন। আমাদের বংশে আমাদের যিনি হারাধন পণ্ডিত বলে একজন ছিলেন দাদু, মানে দাদুর বাবা, সে ছিল একটু অন্ধ। সে ফুল তুলতে এসে তার হাতে কাঁটা ফুটে যায়। ফুটে যাওয়ার পরে সেই কাঁটা ডালটাকে নিয়ে এসে মায়ের মাথায় দিল। বলছে, মা, আমার হাতের কি যন্ত্রণা হচ্ছে, তুই দেখ তোর কেমন যন্ত্রণা হয়। তারপরেই মা তাকে বলেছিল যে, বাবা তুই আমার কাছ থেকে সরিয়ে নে, আর কালকে এসে দেখবি বেলগাছের কোনো কাঁটা থাকবে না। সেই থেকে এখানে কোনো আমাদের যে মায়ের পুজো হয়, ফুল তোলা হয়, আর কোনো কাঁটা আমরা পাইনি, আজও পর্যন্ত দেখতে পাইনি। আর কি আছে ওই মাকে ঘিরে অলৌকিক কাহিনী? মাকে ঘিরে অনেক কিছু অলৌকিক কাহিনী মায়ের রয়েছে, সবগুলো তার সব কিছু মনেও আসেনি। হ্যাঁ, মায়ের দিক থেকে মায়ের স্বপ্ন দিয়ে ওষুধ দিয়ে বহু দেশ বিদেশে মায়ের চিকিৎসাপত্র করা হয়। বহু মায়েদের
এখানে সমস্যার সমাধান ঘটিয়ে তাদের বাচ্চা হয়েছে। যাদের বাচ্চা না হয় তারা এখানে মায়ের কাছে ওষুধ খেলে তাদের বাচ্চা হয়। বহু যুগের মন্দির, আজকের কথা নয়, এটা অনেক দিনের কথা। এই যে মন্দিরের সামনে যে একটি গাছ, ওই গাছটার নাকি নাম জানা যায়নি, কি ওই গাছটা নিয়ে কি আছে? এই গাছটার নাম হচ্ছে অর্জুন গাছ। আচ্ছা, অর্জুন গাছটা বহু যুগের অর্জুন গাছ। আমরা শুনেছি মা ছিলেন বর্ধমানে মহারাজার ঠাকুর ছিলেন। ওনারা যখন জাহাজে করে বেড়াতে এসেছিল তখন ওই গাছেই নম্বর করেছিলেন, তো ওইখানেই মা আদিস্থান হয়েছিলেন। ওখান থেকেই মাকে আমরা পেয়েছিলাম, পূর্বপুরুষ বংশধররা পেয়েছিলেন। আর উনি বর্ধমানে ফিরে যাননি, এখানেই তিনি রয়ে যান। আর সেই থেকেই অর্জুন গাছটা আজও আছে। ওখানে এখনও খোঁজ করলে ওখানে চেনের দাগ পাওয়া যেতে পারে। চেনের দাগও নাকি দেখা যাচ্ছে? হ্যাঁ, চেনের দাগ দেখা যাচ্ছে। নোঙ্গর বাঁধার যে চেনের নোঙ্গর মাথার যে চিনটা দাগ ছিল সেটা আজও পর্যন্ত দেখা যায়। এখানে কি আগে তাহলে জলপথ ছিল? কিভাবে জাহাজ এলো এখানে? এখানটা জলপথ ছিল, মানে তখন এইখানে এই অবস্থা ছিল না। এইখানে ওই যে আগের যে খাল করা হচ্ছে, যে খালটি দেখা যাচ্ছে, ওটি তখন বিশাল আকার একটা সমুদ্রের মতো ধারণ ছিল। এখানে জল জায়গা সবসময় জল এখানে থাকতো। বহু দিন থেকেই জলের স্রোত ছিল। আস্তে আস্তে এখন সেগুলো পুড়ে যেয়ে অনেকটাই চড়া হয়ে গেছে। তাহলে তখন এইভাবেই এসেছিলেন। এই মন্দিরের উৎসব করা হয় বছরে এক সময়, তো উৎসব হয়? বৎসরে একসময় উৎসব হয়। মা হচ্ছেন উনি জয় দুর্গা। দুর্গা পূজাটাই আমাদের বড় উৎসব, আর দুর্গা পূজাটাই আমরা করি এখানে বড় উৎসব করে। আর এমনিতে নিত্য পুজো কখন? নিত্য পূজা আমরা প্রতিদিন করি। মায়ের নিত্য পূজা কোনো দিনই বন্ধ হয়নি। আমাদের নিয়ম মোটামুটি 10টার নামে পুজো হয়নি। 10টা থেকে 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত পুজো হয়। 10টা থেকে মোটামুটি শুরু হয়? 10টা থেকে শুরু হয়। আর বিকেলের দিকে? বিকেলের দিকে এখানে আমরা সন্ধ্যা আরতি করি। ওই যেমন আমাদের পাঁচিতে দেখা যায় 6টা 48-50 মিনিটে যেমন সূর্য পাটে যাচ্ছে, সেই সময় আমরা মায়ের সন্ধ্যা আরতি করি। মায়ের প্রধান প্রসাদ কি দেওয়া হয়? মানে হয়তো ধরুন কেউ পুজো দিতে এলো, মানে কি দেওয়া হয়? মায়ের প্রসাদ, মা কোনো দিন কারো কাছে কিছু চায়নি, কাউকে কিছু বলেনি। আমরা এখানে ফলমূল দিই, বাতাসা মিষ্টান্ন দিই, পুজো দিই। এবং ভক্তরা যারা পুজো দিতে আসবে তারা কি নিয়ে আসবে? তারা ফলমূল আনতে পারে, বাতাসা মিষ্টান্ন আনতে পারে। কেউ এখানে মায়ের ভোগ দেয়, যেটাকে আমরা পায়েস ভোগ বলি, হ্যাঁ, সে ভোগটাও দেয়, অনেকেই করে। এইগুলো হচ্ছে করা হয়। অনেক সময় এই অন্নপ্রাশনের ব্যবস্থা বা বিবাহ, এগুলো কি এখানে হয়? অন্নপ্রাশনের ব্যবস্থা এখানে মায়ের কাছে একটু পায়েস রান্না করে মাকে নিবেদন করে, সেই নিবেদনী পায়েসটি দিয়ে তার অন্নপ্রাশন এখানে হয়। অনেক মানুষই মায়েরা এসে এখানে করে যায়। মন্দিরে যে বিয়ে, বিবাহ বলতে এখানে মায়ের মন্দিরে বিবাহটা আগে আমাদের মায়ের মন্দিরে ছিল না, ইদানিং যদিও শুরু হয়েছে। এখানে নিয়ম হচ্ছে 18 বছরের বেশি হতে হবে এবং তার পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, সমস্ত থাকলে তবে আমরা বিয়ে দেবো, নাহলে বিয়ে দেবো না। আর এই সপ্তাহে কোনবার একটা বলি দেওয়া হয়? বা শনিবার মঙ্গলবার এখানে বলিদান বেশি সময় হয়। আপনার নাম? আমার নাম মানিক পণ্ডিত। আর এই যে ধরুন আপনার সাথে যোগাযোগ করে যদি কেউ পুজো দিতে আসে, মোবাইল নাম্বার মনে আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার মনে আছে। বলুন নাম্বারটা। 97 35 35 34 88। আপনারাই বংশ পরম্পরায় পুজো? আমরা এই বংশ পরম্পরা পুজো করে আছি। আগে তো মায়ের মন্দির অনেক ইয়ে ছিল, এখন তো আবার নতুনভাবে সংস্কার হয়েছে, তাই? এটা নতুন হয়ে সংস্কার হওয়ার, তাহলে আরেকটু বলতে হয়। হ্যাঁ, বলুন। এখানে আমাদের ভক্ত একজন এখানে পড়েছিলেন। এনার বাড়ি ছিল এটা গোপালনগর বলে, ছেলেটির নাম তুষার শাসমল। ওইখানে 17 দিন 17 রাত মায়ের কাছে ছিলেন। হ্যাঁ, মায়ের এখানে ঘর বাড়ি এইগুলি সমস্ত তুষারই করে দিয়েছে। হ্যাঁ, বললো যে মায়ের মাটির মধ্যে ছোট্ট একটি মন্দির ছিল, সেই মন্দিরে এমন কিছু ছিল না। তাই এই মন্দির নতুন করে তৈরি হওয়ার পর থেকে বহু মায়েরা, বহু ছেলেরা, বহু রোগ যন্ত্রণার ব্যাধি নিয়ে এখানে এসেছে, তার উপকৃত পেয়ে এগুলি করে দিয়েছে। এক ভক্তই টোটাল ব্যাপারটা করে দিয়েছে? হ্যাঁ, এক ভক্ত করেছে, আরও বিভিন্ন ভক্তরা এসেছেন, করে দিয়েছেন। হ্যাঁ। এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম মসরপুর। আর কিছু কাহিনী আছে মাকে নিয়ে? আর কিছু কাহিনী আছে, অনেক কাহিনী আছে। সব কাহিনীগুলো হয়তো এই সময় বলা যাবে না, বলতে পারছি না।